আসলে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে যেহেতু আসলে আমরা কথা বলবো ক্রনিক পেইন বা দীর্ঘমেয়াদী ব্যথা নিয়ে। ব্যথা তো আসলে দীর্ঘমেয়াদী তখনই হয়ে যায় যখন সেটি অনেক দিন থাকে। সব ব্যথাই প্রথমে শুরু হয়। তো শুরু হলে ব্যথা কিন্তু আমরা যারা জানি, আমরা যারা মেডিকেল সায়েন্সে রয়েছি, আমরা কিন্তু খুব এটাকে বলি যে প্রোটেক্টিভ মেকানিজম। মানে ব্যথা আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনার কোনো একটি সমস্যা হয়েছে। তো যখনই আপনাকে সিগন্যাল দিচ্ছে, এর অর্থ হলো আপনি এটি থেকে পরিত্রাণ পেতে হবে। সেটির জন্য হয়তোবা যদি অত তীব্র ব্যথা না থাকে, তাহলে কিন্তু আমরা ঘরোয়া কিছু টোটকা অথবা বাসায় যে জিনিসগুলো আমরা করে থাকি, ট্রেডিশনাল অনেক কিছু রয়েছে, আমরা এগুলো করে ব্যথাটা কমানোর চেষ্টা করি। কিন্তু যখন ব্যথাটি আপনার 3 মাস অথবা তার বেশি হয়ে যায়, এবং যখন ব্যথাটি আসলে আপনাকে অনেক বেশি কষ্ট দিতে থাকে এবং আপনি বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েছেন কিন্তু আসলে ওরকম সমাধান আপনার মেলেনি, তখন কিন্তু আমরা সেটিকে বলছি ক্রনিক পেইন বা দীর্ঘমেয়াদী ব্যথা। এখন দেখা যায় যে আমাদের এই দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশ অথবা ইন্ডিয়া অথবা আমাদের এইসব দেশগুলোতে কিন্তু আমরা একটু ঔষধ খেতে পছন্দ করি। আমরা যে সাধারণ মানুষ রয়েছে, আমরা সবাই একটু আসলে দীর্ঘমেয়াদী কোনো কিছুর দিকে চিন্তা করি না। আর ব্যথার ক্ষেত্রে আসলে আমরা ব্যথা নিরাময়ের কথাটা চিন্তা করি, কখনো ব্যথার মূল কারণটার দিকে তাকাই না বা ওটা নিয়ে খুব একটা বেশি চিন্তা করি না। তো সেক্ষেত্রে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসাবে আমাদের কাছে যখন মানে রুগীরা আসেন, ওনারা কিন্তু আসলে অনেক জায়গায় ঘুরে অনেক দিন ব্যথাটা নিয়ে সময় পার করে তারপরে আসেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আসলে ক্রনিক পেইনের পেশেন্টই বেশি থাকে। এখন এই যে দীর্ঘমেয়াদী ব্যথা আসলে কেন হলো, আমরা যদি একদম ব্যথার শুরুতে চলে আসি, সেটিকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে আপনার ব্যথা হলো, তো ব্যথা হলে আমরা যেটি কি করি, আমরা হয়তোবা আমার হাঁটুটা ভাঁজ করতে ব্যথা লাগছে, আমরা হাঁটু ভাঁজ করা বন্ধ করে দিই। খুব সহজ একটি সমাধান আমরা কিন্তু খুঁজে নিই। পাশাপাশি আমরা কিছু ঔষধ নিয়ে নিই, কখনো কখনো সেটি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই একটি ফার্মেসিতে গিয়ে কয়েকটি ঔষধ আমরা নিয়ে নিই। এতে কি হচ্ছে, আপনার ব্যথাটাকে আপনি কিন্তু কারণটাকে সমাধান করেননি, আপনি আরো পার্মানেন্ট করে দিলেন। আপনি ব্যথা মুক্ত হলেন, কিন্তু আপনি ব্যথাটার কারণটা সলভ করলেন না। কি হলো, প্রথমে হাঁটুতে একটু ব্যথা ছিল, কিন্তু আপনি ওই হাঁটুটা ঠিকভাবে না ফেলতে ফেলতে আপনার হাঁটুটার অবস্থাটাই চেঞ্জ হয়ে গেল, মানে পশ্চারাল চেঞ্জ হয়ে গেল। এবং এটি রিফ্লেক্ট গিয়ে আপনার কোমরে পড়ছে, এটি রিফ্লেক্ট গিয়ে আপনার সেই হোল স্পাইনে পড়ছে। এবং আপনি যখন একটা ভারী কোনো কিছু তুলছেন, কোনো কিছু রাখছেন, সব জায়গাতেই আপনার এটির কিন্তু একটা প্রভাব পড়ছে। এখন যখন এই যে নতুন একটি অভ্যাস বা নতুন একটি জিনিস করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাচ্ছেন, তখন কি হচ্ছে, আপনার পশ্চারাল চেঞ্জ হচ্ছে, বডির ভঙ্গিমা বা আমাদের যে নর্মাল স্ট্রাকচার সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কি হচ্ছে, ব্যথাটা আমরা বাড়িয়ে দিলাম। এবং এই ব্যথাটাই একটা সময় গিয়ে তখন আর এই সামান্য ঔষধে যাচ্ছে না, তখন সেটি দীর্ঘমেয়াদী একটি ব্যথাতে আমাদেরকে আবির্ভাব ঘটছে, বা আমরা তখন সেই ব্যথার জন্য ঘুমাতে পারছি না, মানে সেটা অ্যাকিউট থেকে আস্তে আস্তে ক্রনিক পেইনের দিকে চলে যাচ্ছে। জি জি। তো বেশিরভাগ ক্ষেত্রেই সেটি। তো এখন এর সঙ্গে কিন্তু ডক্টর আরো অনেকগুলো ব্যাপার জড়িত, যেটি আমরা সবাই জানি। যেমন আমরা যদি বলি যে বয়স হয়ে গেলে ডিজেনারেটিভ চেঞ্জ বা কিছু ক্ষয় হবে হাড্ডির, কিছু অন্য অন্য সমস্যা তৈরি হবে। এখন এখানে একটি প্রশ্ন আছে, আমরা সহজে একটু অ্যাভয়েড করে যাই অনেক সময় আমাদের সাধারণ মানুষরা, সেটি হলো যে বয়স হয়েছে, ব্যথা তো একটু থাকবেই। এটি কিন্তু আসলে ঠিক নয়। বয়স হলেই ব্যথা কেন থাকবে? বয়স হলে আপনার হয়তো বোনসটা একটু উইক হয়ে গেল, জয়েন্টটা একটু উইক হয়ে গেল, কিন্তু ব্যথার সঙ্গে সম্পর্ক কি? বয়স হলে ব্যথা থাকবে না। ব্যথাটা আসলে ওই যে বললাম, তখনই আসবে যখন আসলে আপনার ফাংশনাল কোনো প্রবলেম হবে। এখন এই ব্যথাকে আবার আমরা যদি ভাগ করি এভাবে, সেটা কারণগুলো আর কি, ব্যথার কারণগুলোকে আমরা বয়সজনিত বা ডিজেনারেটিভ চেঞ্জের কারণে কিছু ব্যথা হতে পারে, পশ্চারাল কিছু ব্যাপার থাকে যেটি আলোচনা করছি, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে অভ্যাসজনিত কারণে। আরেকটি কিন্তু সাথে যুক্ত রয়েছে, সেটি হলো যে সাইকোলজিক্যাল একটি ফ্যাক্ট আছে এখানে জড়িত, যে মনেরও একটি ব্যাপার আছে, যে ব্যথা বোধহয় আমার হচ্ছে, সবসময় হচ্ছে, যেটিকে একটা সময় আমরা আসলে ফ্যান্টম পেইন বললেও আসলে ঠিক ফ্যান্টম পেইন এটি না, মানে কাল্পনিক ব্যথা না।
এখানে সে ব্যথাটা ফিল করে ঠিকই, তার ব্রেন ঠিকই ব্যথার সিগন্যালটা নিচ্ছে, কিন্তু বা সেটি আপনার জন্য আমার জন্য যতটুকু ব্যথার অনুভূতিটা থাকার কথা, কিন্তু যখন দীর্ঘদিন একজন ব্যক্তি এই ধরনের ব্যথাতে ভুগতে থাকেন, তখন তার ভিতরে আসলে এক ধরনের সাইকোলজিক্যাল স্টেট একটা অবস্থা তৈরি হয়, যেখান থেকে সে আসলে সামান্য সেন্সেশন থেকেও সে অনেক বেশি ব্যথা ফিল করে, এবং তার কাছে সবসময় মনে হয় এই আমার ভিতরে বোধহয় অনেক ব্যথা আছে। তো এই হলো আসলে কিন্তু ব্যথার অনেকগুলো কারণ, আমরা যদি একদম খুব সহজভাবে ভাগ করে নিই সকলে বোঝার জন্য, সেটি একটা হলো মেকানিক্যাল কজ। হ্যাঁ, এর বাইরে প্যাথোলজিক্যাল কিছু কজ থাকতে পারে ডেফিনেটলি, যেমন সেটি কোনো আঘাতের ফলে আপনার ব্যথা হতে পারে, আপনার ওখানে আদার্স অনেক প্যাথোলজিক্যাল কজ থাকতে পারে, সেই কারণে ব্যথা হতে পারে। তো ব্যথার অনেক কারণ আছে, তবে 80 to 85, কখনো ক্ষেত্র বিশেষে বলা হয় 90% পেইন মেকানিক্যাল পেইন। ব্যথাটাকে খুব সুন্দরভাবে আপনি মানে মেকানিক্যাল পেন এবং ক্রনিক পেন এবং একিউট পেনের ব্যাপারটাকে খুব সুন্দরভাবে তুলে ধরলেন দর্শকদের সামনে। তো এবারে আমি যে আমার যে নেক্সট যে কোয়েশ্চেন যেটা রাখতে চাইছি, সেখানে বেসিক্যালি আমরা ক্রনিক পেন বলতে কোন কোন ডিজিজ রিলেটেড ক্রনিক পেনকে আমরা বুঝাই? এখন ডিজিজ বলতে কি আসলে দেখুন, এই যে যেমনটি বললাম, মানে বেসিক্যালি আমি যদি অর্থোপেডিক ফিল্ডে কথা বলি বা মাসকুলোস্কেলেটাল নিয়ে কথা বলি, তাহলে এখানে একদম মানে এক কথায় যদি বলি, আমরা কমন যে ডায়াগনোসিস গুলো দেখি, যে সাপোজ আমরা আর্থ্রাইটিস রিলেটেড প্রবলেম গুলো নিয়ে কিন্তু ভুগতে ভুগতে একটা সময় গিয়ে তার এখন আর্থ্রাইটিস তো অনেক টাইপ রয়েছে, অনেক অসংখ্য টাইপ রয়েছে, কমন যেমন অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস। তো এই যে কমন গুলো, যেগুলো কিন্তু যেমন বললাম যে বয়স হয়ে গেলেই এই ব্যথাগুলো হচ্ছে, তো এইখানে একটি কারণ হিসেবে কিন্তু এটিকে ধরা যায়। কিন্তু তারপর এখন আমরা যদি আসলে অন্যভাবে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি বা একটু বোঝার চেষ্টা করি সবাই, সেটি হলো এভাবে, আমরা এই যে ব্যথা, এখন ব্যথার কারেকশন আমরা সাধারণত কনসেন্ট্রেশনটা দিয়ে থাকি যে ব্যথার মুক্ত হওয়ার পিছনে, ব্যথা থেকে বের হয়ে যাওয়ার পিছনে, কিন্তু আমরা সলিউশনটার পিছনে খুব কম কনসেন্ট্রেশন দিই। এখন আমরা যদি সলিউশনের দিকে আসি, দেখুন প্রথমে আপনাকে তো ডায়াগনোসিস করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই একজন হেলথ এক্সপার্ট উনি আসলে ডায়াগনোসিস করবে যে তার কারণটা কি। সাপোজ আমরা যদি একই ধারাবাহিকতায় যদি এসে বলতে থাকি, যেমন যদি হয় সেটি পশ্চারাল কোনো ডিফর্মিটির কারণে বা পশ্চারাল চেঞ্জের কারণে ব্যথা। এখন পশ্চারাল চেঞ্জের কারণে ব্যথাটা আপনার কখন হলো, আপনি কি হঠাৎ করে একদিন হয়ে গেল? সাপোজ আজকে আপনি আমার সঙ্গে গল্প করছেন, কথা বলছেন, আমরা একটু অক্সফোর্ডে আছি, এখন আমরা হয়তো 5 to 30 মিনিটস আমরা বসে আছি, এই 25 to 30 মিনিটস কি আমার পশ্চারাল চেঞ্জ হয়ে যাবে? নিশ্চয়ই না। এটি শুরু কিন্তু হয়েছে সেই ছোটবেলা থেকে। আমরা যদি বলি আমাদের এই যে এখান থেকে আমাদের আসলে সচেতনতাই আমাদেরকে আসলে মুক্ত রাখতে পারে এই ধরনের দীর্ঘমেয়াদী ব্যথা থেকে। কারণ আমরা পশ্চারের দিকে যদি তাকাই, দেখুন পশ্চারাল চেঞ্জটা কিন্তু একটা স্কুল উইং চাইল্ড থেকে শুরু হচ্ছে। তার ঘাড়ে একটা ভারী আমরা ব্যাগ দিয়ে দিচ্ছি, সেই ব্যাগটা নিয়ে ঠিক স্কুলে যাচ্ছে প্রতিদিন। তার সে ভারী ব্যাগ ঘাড়ে নিয়ে যখন যাচ্ছে, সে কিন্তু সামনে ঝুঁকে আছে, পিছনে অনেক ভারী একটা বোঝা তার জন্য, তখন স্পাইনের নর্মাল স্ট্রাকচারটা কিন্তু তার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার সেই স্কুলে গিয়ে হয়তো দীর্ঘ একটা সময় সে বসে আছে একইভাবে, আমরা ওখানেও খুব একটা কনসার্ন থাকি না যে আসলে তার বেঞ্চ, তার চেয়ার টেবিলটা আসলে কিভাবে আছে। এরপরে ধরুন সেই বাচ্চাটাই সে প্রফেশনাল লাইফে চলে আসলো, সে বড় হয়ে গেল, সে একজন হয়তোবা আইটি এক্সপার্ট হলো, অথবা সে এমন একটা ডেস্ক ওয়ার্কে চলে গেল, বা সে একজন ব্যাংকার হলো। তাকে সারাক্ষণ সকাল সেই 9টা থেকে তাকে বিকাল 5টা, কখনো কখনো ক্ষেত্রে বিশেষ অনেক রাত পর্যন্ত তাকে বসে থাকতে হয় একই অবস্থায়। তাহলে আপনি চিন্তা করে দেখুন, শুরুটা কিন্তু হয়েছে সেই স্কুল, এরপরে তার ওয়ার্ক লাইফ, এখন এসে হঠাৎ করে সে ব্যথাটা ফেস করছে। তাহলে ব্যথাটা হঠাৎ করে সে ফেস করছে, এবং এই হঠাৎ করে ফেস করার পরেই আমরা সেটা সমাধান খুঁজে নিতে চাই তৎক্ষণাৎ ওষুধ দিয়ে। তো এই যে শুরু হলো ধীরে ধীরে, তাহলে এখানে কি হলো, এই যে দীর্ঘ একটি প্রসেসের ভিতরে তার স্পাইনাল চেঞ্জ চলে আসলো গেল, আসলে আমরা এটি একটি বললাম। আরেকটি ব্যাপার হলো যদি আমরা ডিজেনারেটিভ চেঞ্জ, এখন ডিজেনারেটিভ চেঞ্জও কি হঠাৎ করে হয়ে গেল, বয়স হয়ে গেল, আজকে আমরা হয়তো যে আছি আজ থেকে হয়তো 20 বছর 30 বছর পর হলেই কি আমাদের ব্যথা চলে আসবে? আমাদের মোবাইল ফোন অনেকদিন ইউজ করছেন, আপনি নতুন কিনে নিয়ে আসছেন, আপনি ইউজ করতে 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 একটা সময় বাটনের নাম্বারগুলো মুছে যেতে পারে, হয়তো ফোনটা নষ্ট হয় না, কিন্তু বাটনটা দুর্বল হয়ে যায়, ফ্রিকোয়েন্সি আগের মতো। তার অর্থ একটা জিনিস আপনি ইউজ করতে থাকলে সেটা ক্ষয় হবে। তো সেদিক থেকে চিন্তা করলে একটা মানুষ জন্মের পরে ধীরে ধীরে বড় হয়ে তার ওয়ার্কিং লাইফ সবকিছু মিলিয়ে তার কিছু চেঞ্জ আসবে।
এখন সে চেঞ্জ হলেই ব্যথা হবে না। এই ব্যথার পিছনেও কিন্তু কারণ আছে, তার লাইফস্টাইল, তার ফুড হ্যাবিট, তার দৈনন্দিন যে ঘুম, তার খাওয়া দাওয়া, তার জীবনযাত্রা, তার এক্সারসাইজ করছে কিনা, তার বোনসকে পর্যাপ্ত নিউট্রিশন দিচ্ছে কিনা, তার বোনস গুলোকে স্ট্রং করছে কিনা, সে ভিটামিন ডি এর অভাবে ভুগছে কিনা, অনেকগুলো কিন্তু ব্যাপার আছে। এবং এই জিনিসগুলোকে কিন্তু তাকে আক্রান্ত করছে কখন, এই যে শেষ বয়সে গিয়ে। তাহলে এই শেষ বয়সের প্রস্তুতিটাও কিন্তু সেই, যেহেতু একজন চিকিৎসক আপনি নিশ্চয়ই এই জিনিসটি দেখেন, আপনার প্র্যাকটিস আপনি অনেক পেয়ে যাচ্ছেন, হয়তো একই এইজের একই ধরনের মানুষকে আপনি যদি বিএমডি টেস্ট করেন, বোন ডেনসিটি টেস্ট করেন, আপনি দেখবেন কিন্তু আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা। হয়তো ডেফিনেটলি যদি বলে আবার মানসিক যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম, তো এখানে একটি কথা যদি খুব এভাবে বলি, আপনি একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই রাস্তায় কোনো একবার আপনার পায়ের উপরে একটি সাপ পড়েছিল, হয়তো সাপটা আপনাকে কাটেনি কিন্তু পড়েছিল, আপনার মনের ভিতরে একটি ভয় ঢুকে যাবে। আপনি পরবর্তীতে যখনই ওই রাস্তা দিয়ে যাবেন, আপনার কাছে মনে হবে যে আবার বোধহয় একটি সাপ চলে আসবে, হয়তো বাবু আবার সামনে আছে, তা আপনার ভিতরে এই একটা নার্ভাসনেস। তো এই যে কথাটি যেটি আপনি বললেন, হ্যাঁ, সেই কথাটা মানে একদম প্র্যাকটিক্যালি আমি আমার এখানে প্র্যাকটিসে আমি ধর্মনগরে আমি দেখছি, আমার যে চেম্বারে দেখছি, একজন ভদ্রলোক এসেছিলেন, উনি একবার সিঁড়ি থেকে পড়ে গেছিলেন। পড়ে যাওয়ার পর ওনার লেফট ফিমারের জাস্ট নেকের মধ্যে একটা স্পট দেখা গেছিল, কোনো ধরনের ফ্র্যাকচার বা ক্র্যাক কোনো কিছুই না। মানে একটা সাইকোলজিক্যাল চেঞ্জেস এসেছে। সিঁড়ির সামনে আসলে ওনার ছেলে আমাকে বলছে, স্যার দেখুন সিঁড়ির সামনে আসলেই উনি কিরকম একটা চেঞ্জ হয়ে যান, মনে হচ্ছে এই মনে হয় আমি পড়ে যাব। এবং এই যে ইনসিডেন্টটা, সেই ইনসিডেন্টটা হয়েছিল আজকের থেকে প্রায় 20 বছর আগে, কিন্তু টিল টুডে ওনার মনের মধ্যে সেই ভীতিটা কাজ করে যাচ্ছে। জি, এটি তো আসলে এক ধরনের কিন্তু সাইকোলজিক্যাল ট্রমা। এই ট্রমাটা কিন্তু তাকে ভোগাচ্ছে। এখন দেখুন, এই ট্রমার সাথে যদি এমন হয় যে ওই দিন সে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছিল, তাহলে কি হবে দেখুন, সে হয়তো পরবর্তীতে ওভাবে করে পড়বে না। ওখানে গেলে প্রথম তার সাইকোলজিক্যাল ট্রমার কারণে তার ভিতরে একটা ভীতি কাজ করবে। এরপরে যদি কখনো আবার সামান্য স্লিপ কেটে সে পড়ে যায়, হয়তো ওরকম করে তার আঘাত লাগেনি, তখনও কিন্তু সে পাজেল হয়ে যাবে। সে কিন্তু চিন্তা করবে আমার বোধহয় আবার ব্যথা হলো, এবং তখন যদি সামান্য ব্যথাও থাকে সে কিন্তু ফিল করতে থাকবে তার প্রচন্ড ব্যথা। তো এখানে কিন্তু একটি ব্যাপার দেখেন, যখন লং টাইম মানে ক্রনিক পেইনে সাইকোলজিক্যাল একটা কিন্তু বড় ফ্যাক্ট রয়েছে। এই সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে তাহলে এখানে একটু আরেকটু বলতে চাই, সেটি হলো যে হাইডেলবার্গ ইউনিভার্সিটি ওনাদের প্রফেসর রোহিণী কুনাল, ওনার একটি রিসার্চ বেশ কিছুদিন আগে আমি আসলে দেখছিলাম বা পড়ছিলাম, ঠিক ওনারা ক্রনিক পেইন নিয়েই আসলে ওখানে ওনারা কাজ করছিলেন। এবং তারা কাজ করতে গিয়ে যেটি দেখলেন, দেখুন যেহেতু ব্যথা, এখন যদি আমরা খুব সহজ আবার এখানে একটু বলি যে ব্যথাটা আমরা কিভাবে ফিল করি। আপনি পায়ের নিচে গরম একটি পিন বিঁধে গেল, প্রচন্ড গরম রাস্তা পারবেন, এই অনুভূতিটা কিভাবে আসলো? এটি কিন্তু একটা অস্বস্তিকর অনুভূতি বা একটা পেইনফুল এক্সপিরিয়েন্স। তো এই অনুভূতিটা কিন্তু আসলো কারণ আমাদের নার্ভ ইম্পালসটা নিয়ে গিয়েছে এবং আমাদের ব্রেইন ওই অনুভূতিটা ফিল করেছে, এবং ব্রেইন তখন জানান দিচ্ছে যে এই ব্যথাটা হচ্ছে বা তোমার পায়ের নিচে গরম একটা কিছু আসছে। যারা দীর্ঘদিন বিভিন্ন ধরনের ব্যথায় আক্রান্ত থাকেন, তারা একটা সময় পরে গিয়ে আসলে তারা হয়তো বা ওরকম ব্যথার কোনো কারণ নেই, ওরকম প্রচন্ড কোনো হয়তোবা তাকে কোনো পিন লাগানো হয়নি, সামান্য একটি পালক তার হাতে লেগেছে, কিন্তু সে প্রচন্ড পেইন ফিল করছে তার হাতের ভিতরে। এই ক্ষেত্রে তারা গবেষণা করে দেখতে পেয়েছিলেন যে ব্রেইন যে আমাদের এই অনুভূতিটা নিয়ে যাওয়ার যে রাস্তাটা, এর বাইরেও তারা কখনো কখনো কিছু নার্ভ কানেক্ট হয়ে যায়, সিনাপসে নিউরন গুলো কানেক্ট হয়ে যায়। একটু আমরা আসলে মেডিকেলের ভাষা হয়ে যাচ্ছে, তারপর সকলে বোঝানোর জন্য আমরা আস্তে আস্তে অনেকটা মনে হয় পেন গেট থিওরির দিকে চলে যাচ্ছি। রাইট। সো এই পেন গেট থিওরিটা আমার মনে হচ্ছে ডক্টর শামীম, আপনি যদি পেন গেট থিওরিটা জাস্ট যেভাবে বলছেন লেমেন এই ল্যাঙ্গুয়েজে, যদি সাধারণ মানুষ যারা আমাদের আজকে দর্শকরা যারা আজকে অনুষ্ঠানটা দেখছেন ওদেরকে যদি একটু বলেন তাহলে মনে হয় ভালো হয়। কারণ দেখুন একটা জিনিস, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, ব্যথা সম্পর্কে কিন্তু প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স আছে, বাট আইডিয়া হোয়াট ইজ পেইন এই জিনিসটা অনেকেই বুঝতে পারছেন না। অনেকে ভাবছেন আমার ব্যথা হয়েছে আমি পেন কিলার খাবো, আমার ব্যথাটা সেরে যাবে।
যে ক্ষেত্রে ব্যথাটা কমছে কিন্তু ইনফ্লামেশনটা কমছে না, সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন তাহলে খুব ভালো হয়। আসলে এটার সঙ্গে ওটাই চলে আসবে, আমরা তাহলে এখান থেকে আসলে আগাই আর একটু দেখুন। তাহলে আমরা একটু বলে নিই যে পেইন গেট থিওরিটা কি। খুব সহজ ভাষায় যদি বলতে চাই, সেটি হলো যে আপনার ঘরে এই মুহূর্তে আপনি হয়তো আপনার টিভি সেটের সামনে বসে আমাদের প্রোগ্রামটি দেখছেন। এটি কিভাবে দেখছেন? নিশ্চয়ই ক্যাবেল কানেকশন দিয়ে এই প্রোগ্রামটা আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে, দ্যাটস ওয়াই আপনি দেখছেন। আবার আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি, আমি এখান থেকে কথা বলছি, তাহলে আমার এই ইনফরমেশন গুলো এখান থেকে টেলিকাস্ট হয়ে যাচ্ছে আপনাদের পর্যন্ত। ব্যথাটাও ঠিক তেমন। যদি মনে করেন এখানে এই যে আমার সামনে ধরেন ব্যথা রয়েছে, আপনি ওখানে রয়েছেন, তার মানে আপনার পা এখানে, আপনার মাথা ওখানে। আপনার এখানে যদি ব্যথা পান, তাহলে কিভাবে আপনার মাথায় বা ব্রেইন, কারণ একটা জিনিস বুঝতে হবে, কম্পিউটার সম্পর্কে সবাই আমরা জানি, কম্পিউটারে যদি ডেস্কটপ হয় বড় একটা বাক্সের মতো থাকে, এটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। সবাই বলে আমার সিপিইউটা নষ্ট হয়ে গেছে, আমার মনিটর ঠিক আছে, আমার মাউস ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, আমার সিপিইউ নষ্ট হয়ে গেছে। ঠিক ব্রেইনকে আপনি বলতে পারেন যে ঠিক আপনার সিপিইউ মানে সিএনএ দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক মুখ সব আছে, আপনার ব্রেন কাজ করছে না, আপনি ডেথ, আপনার কোনো কাজ হচ্ছে না। এই যে আমি কথা বলছি আপনাদের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চিন্তা করছেন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ড এখানে ব্রেন কাজ করছে। তাহলে এই যেমনটি বললাম, এই যে কানেকশনটা, এই কানেকশনটা আসলে দিয়েছে নিউরন, আমাদের এই অনুভূতিটা নিয়ে যায়। তার মানে এখান থেকে ব্যথার অনুভূতিটা আপনার মাথা পর্যন্ত নিয়ে যাচ্ছে নিউরন। ধরে নিন একটু ঠিক আপনার ক্যাবেল নেটওয়ার্কের মতো। যদি কোনো কারণে আপনার এই ক্যাবেল নেটওয়ার্ক কেটে দিলেন, আপনার টিভিতে এখন আর কোনো ছবি আসছে না, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। আর যদি এমন হয় যে কোনো একভাবে এখানে একটি ছাঁকনি বসিয়ে দেওয়া হলো, শুধুমাত্র আমাকে দেখতে পাবেন কিন্তু আমার বকবগানি বা আমার এই শব্দগুলো আপনি শুনতে পাবেন। ছাঁকনি, ঠিক ব্যথার ওষুধটা হলো ওই ছাঁকনি। মানে আপনার অনুভূতি যাচ্ছে কিন্তু ব্যথাটা ফিল করছেন না আপনি। ব্যথার ওষুধ দিয়ে আপনার অনুভূতিটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে কি হচ্ছে, এই যেমনটি বললাম, এই যে এটা হলো পেইন গেট থিওরি, যে অনুভূতিটা নিয়ে যাওয়া। তাহলে এখানে দেখুন, আপনি শুরুতে যে বলছিলাম একটু ব্যথা হলো, ব্যথার ওষুধ খেলেন, ব্যথার অনুভূতি আর আপনি পাচ্ছেন না। আপনি ভাবছেন আমি যেমন আছি ভালো আছি, আমি উঠবো বসবো, ভারী জিনিস তুলবো, এটা ছুঁড়ে ফেলবো, ওটা ছুঁড়ে ফেলবো, নিচু হয়ে কাজ করব। কি হলো? ছাঁকনি দিয়ে ব্যথার অনুভূতি আটকে দেওয়া হলো, আপনি আপনার কাজ করে যাচ্ছেন। যেদিন সে ছাঁকনিটি ফুটা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেদিন কিন্তু অনেক অনুভূতি একবারে আপনার কাছে চলে যাবে, তীব্র ব্যথা সহ্য করতে পারছেন না। আর সেদিন এই যে কারণটা বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে চলে যাবে, শেষ পর্যন্ত আর ওরকম কোনো ছাঁকনি দিয়ে আর কোনো কাজ হবে না, মানে কোনো ব্যথার ওষুধ দিয়ে আর কোনো কাজ হবে না, ব্যথার ওষুধ খাইয়েও কোনো কাজ হবে না। তখন হয় আপনাকে সার্জিক্যাল, যদি কোনো সার্জারির কোনো অপশন থাকে, যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে সার্জিক্যাল প্রসিডিউরে চলে যেতে হবে, অথবা আরো বড় কোনো জায়গায় যেতে হবে, অথবা সারা জীবন মারা যাওয়ার আগ পর্যন্ত আপনাকে ওই ব্যথা নিয়ে থাকতে হবে। তাহলে এই হলো ওভারঅল প্রসিডিউরটা। তো এই যে ডক্টর রোহিণী, ওনাদের গবেষণাতেও ওনারা দেখেছেন যে যাওয়ার যে রাস্তাটা বা এই যে কানেকশনটা, এই কানেকশনটার বাইরেও যখন একজন মানুষ দীর্ঘদিন ব্যথার অনুভূতি নিয়ে থাকেন বা দীর্ঘমেয়াদী ব্যথায় ভোগেন, তাদের সাইড দিয়ে কিছু ছোট ছোট রাস্তা, মানে অলিগলির মতো আমাদের রাস্তা তৈরি হয়ে যায়, মানে ছোট ছোট কিছু কানেকশন কানেক্ট হয়ে যায়। মানে মাঝে মাঝে এমন হয় না, আমাদের বাসায় ক্যাবেল কানেকশন নেই কিন্তু তারপর পাশের বাসায় আছে, ওখান থেকে কিছুটা আমাদের টিভিতে দেখা যায়, হয়তোবা ঝাপসা দেখা যায়। ব্যাপারটা কিছুটা এরকম যে তখন ওই ব্যথার অনুভূতি হয়তোবা ওই রাস্তা দিয়ে যাচ্ছে না, তার মানে ব্যথার ওষুধ খেয়েও আপনি ব্যথা কমাতে পারছেন না। ব্যথার যে জিনিসটা বলছেন সেটা আগেকার দিনে টিভিতে সিগন্যাল বার ছিল, যেটাকে আমরা একটা ছোট অ্যান্টেনার মতো সিগন্যাল বার ছিল, সেটা দিয়ে পাশের বাড়িতে যদি কোনো কেবল লাইনের বা নর্মালি যে ওই স্পাইক অ্যান্টেনা গুলো থাকতো, সেখানে প্রোগ্রাম চলছে, তার একটা ঝাপসা জাস্ট ব্রডকাস্ট সেই টিভিতে হচ্ছে যেখানে সিগন্যাল বার আছে, ব্যথাটা অনেকটা সেই রকম। তো আমরা
ব্যথা নিয়ে অনেকটাই কথা বললাম, পেন গেট থিওরি নিয়ে কথা বললাম, রিসার্চ নিয়ে কথা বললাম, খুব সুন্দর টপিক নিয়ে কথা বললাম। বেসিক্যালি এবার যেটা সাধারণ মানুষের জন্য যে ব্যাপার নিয়ে খুব জানা দরকার, ব্যথা হলে, দীর্ঘমেয়াদী ব্যথা, সেটা অস্থিজনিত হোক, স্নায়ুজনিত হোক বা পেশিজনিত হোক, whether it is musculoskeletal, orthopedic and neural condition যদি হয়, সেই ক্ষেত্রে বেসিক্যালি কি করণীয়? রাইট। আমরা তো আসলে অনেকগুলো কারণ নিয়ে কথা বললাম, অনেক কিছু নিয়ে কথা বললাম, আসলে কথা বললে শেষ হবে না আমরা জানি, কিন্তু আমরা যদি সমাধানের দিকে আসি, যেমন একটু আগে আমি বলছিলাম যে সমাধানের একটি সহজ রাস্তা আমরা সবাই যেটি খুঁজি সেটি হলো ঔষধ। এখন ওষুধ তো আমাকে কতটুকু মুক্তি দিবে, কারণ আপনাকে মূল ব্যথার কারণটাকে ডায়াগনোসিস করতে হবে, সেটাকে বের করতে হবে, তারপর সেটিকে সমাধান করতে হবে, তাহলে চিরজীবনের জন্য আপনার ব্যথাটি চলে গেল। এখন যত ধরনের ব্যথা হয়, প্রতিটা মানুষই জীবনে কখনো কখনো সে ব্যথা আক্রান্ত হচ্ছে। যত ধরনের ব্যথা হয় সব ব্যথারই যদি বলেন যে এর ভিতরে এই যেমনটি বললাম 85-90% থাকছে মেকানিক্যাল কজ, এবং এর সঙ্গে আবার কিন্তু অ্যাসোসিয়েটেড সবগুলোই জড়িত। আবার এককভাবে আপনার বলার কোনো সুযোগ নেই যে এটা শুধুমাত্র মেকানিক্যাল কজ। এখন ট্রিটমেন্ট, যখন যেহেতু আমরা বলছি যে মেকানিক্যাল কজ বা এই রিলেটেড সমস্যাগুলোই 85-90%, তাহলে আপনাকে মেকানিক্যাল কারেকশন করতে হবে। আমি এখানেও একটু উদাহরণ দিয়ে কথা বলতে চাই। ধরুন আপনার বাড়িটা বা যে ঘরটায় আছেন, ঘরটা টিনের ঘর, চারপাশে 4টা খুঁটি আছে। এখন একটা খুঁটি, যে আমফান কয়েকদিন আগে একটা ঝড় গেল, ঝড়ে ভেঙে গিয়েছে, ঘরটা কাত হয়ে গেল। এখন আপনি ওখানে যত কিছুই করেন না কেন, আপনি যদি ওই খুঁটিটা ঠিক না করেন, আপনার ঘরটা কি তার প্রপার শেপে আসবে? কখনই আসবে না, আসার কথাও না। হয়তোবা ছোট্ট একটা বাঁশ অথবা ছোট্ট একটা খুঁটি অন্য কিছু দিয়ে সাপোর্ট দিয়ে রাখতে পারবেন, কিন্তু সেটি কতদিন? অল্প কিছুদিন। সেটি আপনাকে নর্মাল লাইফে কখনই ফিরাবে না। ঠিক তেমন এই যে 85% বা 90% আমরা ব্যথার কারণ হিসাবে বলছি যে মেকানিক্যাল কজ, এবং একই সঙ্গে ডিজেনারেটিভ চেঞ্জ বা বয়সজনিত যে সমস্যাগুলো, তো সব সমস্যারই সমাধান আছে, আর সেই সমাধানের জন্য অবশ্যই আসলে ওই ধরনের হেলথ এক্সপার্টের কাছে আপনাকে যেতে হবে। তো এক্ষেত্রে ফিজিওথেরাপির কথাই আসলে ওয়ান অ্যান্ড অনলি সলিউশন। কেন? এটার কারণ হলো একটি, আপনাকে বুঝতে হবে যে ফিজিওথেরাপিস্টরা হলো আসলে মুভমেন্ট এবং স্ট্রাকচারাল যে সলিউশন গুলো নিয়ে তারা কাজ করে, এবং মুভমেন্ট, আমি যদি অনেক সময় বলে ফেলি যে এভাবে করে যে মুভমেন্ট সায়েন্টিস্ট অনেক ক্ষেত্রে তারা, কারণ তারা মুভমেন্ট নিয়ে কাজ করে, তার স্ট্রাকচার নিয়ে কাজ করে, মাস্কুলোস্কেলেটাল যে ডিসঅর্ডার গুলো নিয়ে কাজ করে, এবং মাসল এবং বোনসের সবচেয়ে ভালো জায়গাটা নিয়ে তারা কাজ করে। এখন সেখানে আপনার অবশ্যই ঔষধ দরকার হতে পারে। যদি তীক্ষ্ণ ব্যথা থাকে, নিশ্চয়ই আপনি তীক্ষ্ণ ব্যথা নিয়ে আপনার কারেকশন করা যাবে না। তার মানে ঘরের খুঁটি হেলে গিয়েছে, আগে সেখানে একটা সাপোর্ট দিতে হবে, তারপরে নতুন খুঁটি ওকে ওর মতো করে লাগাতে হবে। সেই সাপোর্টটি হয়তো বা কিছু ড্রাগস আপনাকে ইউজ করতে হতে পারে টেম্পোরারি, বাট পার্মানেন্ট সলিউশনের জন্য আপনাকে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যেতে হবে। এখন ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে কি করবে? সাপোজ দেখা গেল যে আপনার হয়তোবা অভ্যাসজনিত কারণে আপনার স্পাইনটা একদিকে কার্ভ হয়ে গিয়েছে, অথবা তার যে নর্মাল শেপ, এস শেপের যে স্পাইন থাকে, আমরা জানি স্পাইন কিন্তু একদম সোজা না, মানে সাপোজ একটা কাঠির মতো স্পাইন না, কিন্তু স্পাইনটা একটা কার্ভেচার আছে, একটা শেপ আছে, কখনো কখনো সেটি সোজা হয়ে যায়। তো সেটির যে শেপটাকে ঠিক করে দেওয়া আপনার, এখন সেটি কিভাবে ঠিক করবে? নিশ্চয়ই এটি কোনো রড না যে হাতুড়ি দিয়ে আপনাকে টাকিয়ে সোজা করে দিবে। তাহলে এখানে একজন ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে তার যে মডালিটিস গুলো আছে, তার যে টেকনিক গুলো আছে, তার যে এক্সপার্টনেস যে জায়গাগুলোতে, বিভিন্ন ধরনের টেকনিক, বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি এবং আদার্স যে টেকনিক গুলো রয়েছে, সবকিছু দিয়ে এভিডেন্স বেস, তার মানে আপনার জন্য কোনটি দরকার, ঠিক সেটিকে প্রথমে ডায়াগনোসিস করবে, দেন সে ধীরে 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 আপনাকে আপনার প্রপার শেপে নিয়ে আসবে। এখন এখানে একটি কথা আছে যে হ্যাঁ, ব্যথা হলেই কি ফিজিওথেরাপিস্টের কাছে চলে যাবো, আর চলে গেলেই কি আমরা 100% ভালো হয়ে যাব? এখানে একটি কথা মনে রাখতে হবে যে 100% ভালো একটা, এখানে কিন্তু একটা আসলে একটি ব্যাপার, এক একটা মানুষের জন্য এখানে এক একটা প্যারামিটার থাকে।
সেটি ম্যান টু ম্যান যেটা ভ্যারি করে। রাইট ডক্টর, সেটি যে এখানে এখন এই যেমনটি বললাম, হয়তো আপনার 100% ব্যথা ছিল, আপনাকে ট্রিটমেন্ট করে আপনার মেকানিক্যাল কারেকশন সবকিছু করার পরে হয়তো বা 100 থেকে আপনাকে 60% নিয়ে আসা হলো, 60%, বাকি 20% আপনাকে, যেমন হোম বেস, কিন্তু এখানে অনেকগুলো কাজ আছে যেগুলো ফিজিওথেরাপিস্ট সাধারণত প্রেসক্রাইব করে থাকেন, বাট পেশেন্টদের ক্ষেত্রে যেটি হয় যে প্রথম দিকে যখন ব্যথা থাকে খুব আগ্রহ নিয়ে তারা করে, যখন ব্যথা কমে যায় তখন ওই আগ্রহ কমে যায়, তারা ওটি করতে চায় না। একটা ফ্যাক্ট, এর সাথে ওই যে একটি বললাম যে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর কিন্তু জড়িত। তার মানে আপনি যদি 80%ও ভালো হয়ে যান, আর বাকি 20% আর 50% কিন্তু আপনি ভালো হতে পারবেন যদি আপনার কনফিডেন্স লেভেলটা ধরে রাখতে পারেন। এখানে একটি কথা আছে যে কনফিডেন্স, এটা ডক্টর আমার মনে হয় আপনিও এ ধরনের অনেক এক্সপিরিয়েন্স আপনিও আমি করি অনেক সময়। পেশেন্টদের কনফিডেন্স একটা ফ্যাক্ট। পেশেন্ট কারো কাছে শুনে এসেছে ওই ডাক্তারবাবু অনেক ভালো, ওই ডাক্তার সাহেব অনেক ভালো, তার কাছে গেলেই রুগী ভালো হয়ে যায়। এই যে তার কনফিডেন্সটা পিকে সে নিয়ে আসলো, তাকে অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্টই কিন্তু সে ভালো হচ্ছে। আবার কখনো কখনো আপনি দেখবেন একই ট্রিটমেন্ট হয়তো অন্য চিকিৎসকের কাছে গিয়েছেন, সে আমার কাছে তো ওনার ট্রিটমেন্টটা ভালো হলাম না। তো এখানে কিন্তু এই যে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট আছে, আপনার কনফিডেন্স এবং আপনার ধৈর্য ধরে ট্রিটমেন্ট করা। ফিজিওথেরাপিতে চলে গেলেন, অনেক ক্ষেত্রে অনেক লোকজন আসেন, যেমন সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হোক বা লাম্বার বা স্পাইনের রেডিকুলোপ্যাথি। বেসিক্যালি আমি যদি মানে কমন টার্ম সায়াটিকা নিয়ে কথা বলি, এটা একটা দীর্ঘমেয়াদী ব্যথা। সেই ক্ষেত্রে অনেক পেশেন্ট এসেছেন, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ক্লোজলি এটাই যেমন এই সায়াটিকের কথাই তো আপনি বললেন, তাহলে দেখুন এখন সায়াটিকার কারণগুলো নিয়ে যদি আমরা একটু হালকা জাস্ট বলি সকলকে জানানোর জন্য, খেয়াল না রাখি অনেকগুলো কার্ড ভরে রেখে দেই ইয়া উঁচু করে। তো আমার এমন একটি কনফারেন্সে, বেসিক্যালি একটা সায়েন্টিফিক ছোট কনফারেন্সে, ওখানে আমরা গল্প করছিলাম এবং আমার একটা ছোট লেকচারও ছিল। তো ওখানে কথা বলতে বলতে একটা সময় আমি মানে প্রশ্ন উত্তর পর্বে আমি হঠাৎ করে বললাম যে এটা একটি কারণ, সেক্ষেত্রে ছেলেরা সাবধান হয়ে যান, আপনারা উঁচু মানিব্যাগ ইউজ করবেন না, মানিব্যাগটা সামনের পকেটে রাখুন, অথবা মানে এটাকে অ্যাভয়েড করাই ভালো। আর এখন তো আসলে আমরা সাধারণত সবাই কার্ড ইউজ করছি, তো সেক্ষেত্রে মানিব্যাগের খুব একটা বেশি যে ব্যাপারটা এরকম না, ওয়ালেটটা আমরা চাইলে একটু কনভার্ট করে নিতে পারি সামনের পকেটে বা ছোট করে একটা কিছু। আমাকে একজন কোশ্চেন করলো যে আমি যদি দুই পাশে দুইটা মানিব্যাগ রাখি তাহলে কি আমার ব্যথা হবে না? তো এই যে মানে আমার ফার্স্ট টাইম আমি আপনার কাছ থেকে শুনছি এরকম মানুষও আছে। যাই হোক, যেটাই হোক, যে আসলে স্বাস্থ্যের ব্যাপারে আমাদের কনসার্ন থাকতে হবে, জিনিসগুলো বুঝতে হবে। একজন হেলথ এক্সপার্ট যখন বলেন তখন নিশ্চয়ই সেটির কোনো এভিডেন্স নিয়েই কথাগুলো বলেন বা কিছুটা জেনে শুনেই বলেন। এখন তার কাছে মনে হচ্ছে এক পাশে মানিব্যাগ রাখলে আমার সায়াটিক পেইনটা হচ্ছে, সে যদি দুই পাশে দুটো রাখে তাহলে তার কাত হয়ে থাকলো না, ব্যালেন্স হয়ে গেল, সেটা ব্যালেন্স হলো। তখন তো দুই পাশে। যাই হোক, যেটা মানে মানুষের বোঝার, মানুষের থটটা বেসিক্যালি আমাদের এই টকশো গুলো করা, আমাদের হেলথ কেয়ার রিলেটেড যে কোনো টকশো করা, যেমন লাস্ট উইকে আমাদের মধ্যে এসেছিলেন আমাদের এখানকারই একজন মেডিসিন স্পেশালিস্ট, উনি কোভিড-19 নিয়ে, হাইপারটেনশন পেশেন্টরা কোভিড-19 নিয়ে কিভাবে চিন্তা ভাবনা সেভাবে কথা বলছিলেন। বেসিক্যালি আমাদের এই টকশো গুলো করার মানেই হলো পাবলিক অ্যাওয়ারনেস, যাতে মানুষের জীবনটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান, যাতে মানুষ কখনো ভুল পথে চালিত না হয়, তার ক্ষেত্রেই আমরা এই টকশো গুলো করে থাকি। যাই হোক, আমরা আবার আমাদের মূল যে টপিকটা সেটাতেই আসছি, ক্রনিক পেন নিয়ে কথা বলছিলাম। জি, সেটি। হ্যাঁ, তো ক্রনিক পেনের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন, হ্যাঁ জি প্লিজ প্লিজ। না, ক্রনিক পেন নিয়ে আপনি বেসিক্যালি বলছিলেন যে পেন ম্যানেজমেন্টে একমাত্র সাইড এফেক্টলেস বা সাইড এফেক্ট ফ্রি ট্রিটমেন্ট হলো হয়, যেটি হয়। তো আপনাকে যখনই এই ধরনের ব্যথাগুলো আপনি ফেস করবেন, ডেফিনেটলি আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন। হয়নি, সমস্যাগুলো হয়েছে কিন্তু দীর্ঘদিনে। তার মানে আপনি সেই যেমন বলছিলাম প্রোগ্রামের শুরুতেই, আমরা ছোটবেলা থেকে ধীরে 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 আপনি আপনার স্ট্রাকচারকে ড্যামেজ করছেন। আপনি ধীরে 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 আপনার ফুড হ্যাবিটটা ঠিক না থাকার কারণে আপনার বোনস গুলোকে আপনি উইক করে ফেলেছেন।
আপনি একই পশ্চারে থাকতে থাকতে আপনার স্ট্রাকচারটাকে চেঞ্জ করে ফেলেছেন, নিশ্চয়ই সেটি দুটো ট্যাবলেট খেয়ে কমাতে পারবেন না। তাহলে সেটি অবশ্যই ধীরে ধীরে সেই এমনই একটা কোনো প্রসিডিউর, এখন নিশ্চয়ই সেটি এরকম আপনি 30 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করে ব্যথা বানিয়েছেন, বাকি 30 বছর বসে ঠিক হবেন, ব্যাপারটা সেরকম নয়। নিশ্চয়ই রয়েছে, যেমন একটা ওষুধ খেলেও সেটি একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, মানে নির্দিষ্ট শিডিউল থাকে যে এতগুলো দিন আপনাকে খেতে হবে, 2 উইকস অর 3 উইকস অর 5 উইকস। তো সেই ক্ষেত্রে অবশ্যই ওই চিকিৎসক, ওই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আপনাকে সেই নিয়মগুলো বলে দিবেন, কতদিন চিকিৎসা নিতে হবে, সেটি নিয়ে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনি ব্যথা মুক্ত হতে পারবেন। আর যদি সঠিকভাবে তার পরামর্শগুলো মেনে চলতে পারেন, যেটি আসলে মূল কথা। ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে ডক্টর এখানে একটি কথা খুব না বললে নয়, সেটি হলো যে দেখুন, অনেকেই বলে ফেলে যে আমার ব্যথা ছিল, ফিজিওথেরাপি নিয়েছি, কমেছে, এরপর আবার ব্যথা চলে আসছে, আবার কি ফিজিওথেরাপি? কিছু না, না করার ফলে কি হয়, তার স্ট্রাকচারাল ড্যামেজটাকে সে আবারও রিগেইন করে আবারও ব্যথা নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে খুব সুন্দর, আপনি যে পয়েন্টে যেটা বলেছেন সেটা খুব সুন্দর, কারণ অনেকের মনে ফিজিওথেরাপি সম্পর্কে এই একটা ধারণা আছে, যেমন আমরা সার্জারিতে আজকে আমি যদি গল ব্লাডার এর মধ্যে যদি পাথর থাকে তাহলে কলিসিস্টেক্টমি, অনেকের মনে ধারণা থাকে না গল ব্লাডারটাকে আমি ফেলে দিলাম, আমার আবার অপারেশন করতে হবে না। ঠিক সেম থিঙ্কিং নিয়ে অনেক পেশেন্টরা আছেন, অনেক সাধারণ মানুষ আছেন, ফিজিওথেরাপিস্টদের কাছে যান ট্রিটমেন্টের জন্য, যে আমি ফিজিওথেরাপি করেছি আমি 10 দিনের জন্য বা 15 দিনের জন্য বা 20 দিনের জন্য, অ্যাকর্ডিং টু দেয়ার কন্ডিশন আর অ্যাকর্ডিং টু দেয়ার ডিজিজ। তো আমাকে মনে হয় আর ট্রিটমেন্ট করতে হবে না, আর ফিজিওথেরাপি করতে হবে না। ঠিক। আরেকটা ব্যাপারে আমি ডক্টর শামীম আমি বলতে চাইছিলাম যে ফিজিওথেরাপি আর নর্মাল মাসাজের মধ্যে অনেক মানুষ আছেন, অনেক দর্শকরা আজকে যারা দেখছেন, এদের মধ্যেও অনেকের কাছে সেটা ক্লিয়ার নয় যে ফিজিওথেরাপি এবং মাসাজ যেটা দু রকমের জিনিস, এবং মাসাজ কতটুকু আনসাইন্টিফিক হতে পারে সেই ব্যাপারে যদি আপনি কিছুটা বলেন। দেখুন, এখানে ব্যাপারটা হলো যে এরকম, মাসাজকে নন সাইন্টিফিক আসলে ঠিক বলতে পারছি না, কিন্তু ব্যাপারটা হলো আমাদের দেশে দাঁড়িয়ে যদি আমরা মাসাজ করাতে চাই সেটি আবার অন্য কথা। কারণ আপনাকে বুঝতে হবে, আমি শুধু ছোট্ট একটা এক্সাম্পল তাহলে দেই, সেটি হলো যে এই যে আমাদের ফেজের যে, যেমন ডক্টর আপনিও জানেন যে আমাদের ঠোঁটের চারপাশে রিং মাসল, আইয়ের চারপাশে রিং মাসল, প্রতিটা মাসেলের কিছু লেন্থ আছে বা কিছু কাঠামো আছে, সে কিভাবে অ্যাটাচড, এবং সেই অ্যাটাচমেন্টের ফলেই কিন্তু আমাদের মুভমেন্ট, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন সবকিছু ঠিক আছে। অনেকে পার্লারে গিয়ে, বিশেষ করে ফিমেলরা, নন সাইন্টিফিক ওয়েতে খুব ম্যাসেজ করে চলে আসেন, মানে তারা ফেসিয়াল বা অন্য কাজ করতে গিয়ে তারা একটা সময় পরে কিন্তু তাদের স্কিন ফোল্ড গুলো বা স্কিনের শেপ গুলো ফেজে নষ্ট হয়ে যায়। কারণ একটাই, কারণ যে মানুষটা তাকে যে ম্যাসাজ গুলো করাচ্ছে সে কিন্তু জানে না আপনার অ্যানাটমি, সে জানে না আপনার মুখের কোন মাসল কোন দিকে লাগানো, কোনটাকে কোন দিকে কি করতে হবে। আবার যদি ছেলেদের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, অনেকেই সেলুনে গিয়ে চুল কেটে একটু ম্যাসাজ করে নিয়ে আসেন, খুব ভালো লাগে। এটা যে কতটা ডেঞ্জারাস চিন্তার বাইরে। অনেকে ডিস্ক ব্লকস হয়ে যায়, অনেকে ঘাটটা মটকাতে গিয়ে ব্লক করে ফেলে। এমনও অনেক 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 পেশেন্ট আমরা দেখেছি, তারা পরবর্তীতে তাদের জীবনের একটা বড় সময় হারিয়ে ফেলেছে তারা ট্রিটমেন্ট নিতে নিতে, এবং পেইন তাদের কখনই আর যায়নি। তো খুবই হার্মফুল এই ধরনের ম্যাসাজ, অথবা সেটা ম্যাসাজ পার্লার হোক, সেটা যে কোনো কিছু হোক, নন সাইন্টিফিক ওয়েতে করা। এখন একটি জিনিস বুঝতে হবে, ফিজিওথেরাপি আর ম্যাসাজ আমাদের দেশগুলোতে দাঁড়িয়ে এই দুটোর সঙ্গে কম্পেয়ার করা আসলে খুবই হাস্যকর। কারণ ফিজিওথেরাপি কমপ্লিট একটি মেডিকেল ব্রাঞ্চ অর সাবজেক্ট, যেখানে তারা ঠিক গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা একজন চিকিৎসক, শরীরে কোন জায়গায় কোনটা আছে, তার মাসল কিভাবে লাগানো আছে, কিভাবে মুভমেন্ট করে, সেগুলো সে জানে। দ্যাটস ওয়াই নার্ভ রুট কোনটাতে, নার্ভ কোর্স, রাইট, সে যে কাজগুলো করবে
এগুলোর সায়েন্টিফিক বেসড আছে প্রতিটা। আর অনেক ক্ষেত্রে নর্মাল পার্লার, মাসাজ সেন্টার, এদিক সেদিক গিয়ে মানুষ যেগুলো করে সেগুলোতে একদম এক কথায় হিতে বিপরীত হবেই হবে, এবং হচ্ছে, হাজারো হচ্ছে। এটার অসংখ্য এক্সাম্পল আপনার চারপাশে পাবেন। এমনকি জিমের ক্ষেত্রে আমি বলি সবসময়, আপনি যদি ইয়ংরা তো খুব বেশি আসলে জিম করতে পছন্দ করে, তারা বডি নিয়ে খুব বেশি কনসিয়াস থাকে, তাদের ক্ষেত্রেও বলবো আপনি কোন জিমে যদি জিম করতে যান, আপনাকে অবশ্যই জেনে নিতে হবে ওই জিমে কি কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ রয়েছে কিনা, অথবা অন্ততপক্ষে অ্যাটাচড রয়েছে কিনা, এটুকু আপনাকে জেনে নিতে হবে। কারণ আপনি জাস্ট ডাম্বেল নিয়ে একটু তোলা নামা করিয়ে আপনার বডিটা সুন্দর করে শুরু করলে হবে। জি। তো এই একটা ধারণা কিন্তু মানুষের মনে সবসময় থেকে যেত যে ফিজিওথেরাপি এবং মাসাজ দুটো নিয়ে একটা কোয়ালিশন আশা করা যায়। আজকে এই টকশোর পরে অনেকটাই মানুষের মনে সেই ধারণাটা শেষ হবে। আর এর জন্য আরেকটা জিনিস আমি মানে জানিয়ে রাখা দরকার দর্শকদের, সেটা দেখুন, যেহেতু আজকে আমরা আমাদের একজন ফিজিওথেরাপিস্ট, বাংলাদেশের একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ডক্টর সৈয়দ শামীম আমাদের সঙ্গে আছেন, বাট প্রফেশনালি আমি একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট। তো এই ক্ষেত্রে আজকে বাংলাদেশ বলুন বা আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে বলুন, অনেকে আছেন যারা কোনো ফিজিওথেরাপি ক্লিনিকের অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিলেন, সেখান থেকে বেরিয়ে গিয়ে ফিজিওথেরাপি নামে মাসাজ চালিয়ে যাচ্ছেন। আপনি ওদের এডুকেশনাল কোয়ালিফিকেশন খুঁজে দেখুন, ওদের ফিজিওথেরাপি রিলেটেড তো দূরের কথা, হেলথ কেয়ার রিলেটেড কোনো সার্টিফিকেটই ওদের কাছে নেই। অনেকে আছে ক্লাস 8, তারপরে আপনার মাধ্যমিক পাস করেও ফিজিওথেরাপি নাম ভাঙিয়ে গিয়ে বাড়িতে গিয়ে মাসাজ করছে, একটা অড মুভমেন্ট করে বিভিন্ন পেশেন্টকে, বিভিন্ন রোগীকে বিভিন্ন জায়গায় নিয়ে ফেলছে। আমাদের এই টকশো গুলো করার পেছনের একমাত্র কারণ, যাতে প্রত্যেক মানুষ, আমরা এক এক দিন, প্রত্যেক বুধবারে এক এক দিন এক একটা টপিক নিয়ে কথা বলি। যখন আমরা যে টপিক নিয়েই কথা বলি না কেন, পার্টিকুলার সেই টপিকটাকে নিয়েই বা সেই রোগে আক্রান্ত কোনো রোগী যাতে সেই বিশেষজ্ঞকে দেখান, অ্যাপ্রোপ্রিয়েট স্পেশালিস্টকে যাতে দেখান, সেই ব্যাপার নিয়েই আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো করে থাকি। তো ডক্টর শামীম, আমি আরেকটা ব্যাপারে একটা কথা বলতে চাই। দেখুন নিউরাল কন্ডিশন যেগুলো থাকে, অনেক সময় দেখা যায় যে অর্থোপেডিক কন্ডিশন বা মাস্কুলোস্কেলেটাল কন্ডিশন, যেগুলো আমাদের একটা শর্ট টার্ম ফিজিওথেরাপি 10 দিন, 15 দিন বা 20 দিনের মধ্যে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিউরাল কিছু কন্ডিশন থাকে, সেটা আমাদের অনেক দিন নিয়ে যেতে হয়। পেইন রিলেটেড কন্ডিশনই দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে, যেটার উৎপত্তি কোনো স্নায়ুজনিত কারণে হচ্ছে, সেই ব্যাপারে যদি আপনি আজকে দর্শক বন্ধুদের যদি একটু আলোকপাত করেন। এখন দেখুন, এখানে দীর্ঘমেয়াদী ব্যথা মানে আমরা কিন্তু প্রবলেমটাতে একটা শব্দ আছে যুক্ত, দীর্ঘমেয়াদী। ব্যথাটাই আপনাকে দীর্ঘমেয়াদী ভোগাচ্ছে বা কষ্ট দিচ্ছে, সেটি ট্রিটমেন্টটা স্বাভাবিকভাবেই একটু দীর্ঘমেয়াদী হয়। এখন তার সঙ্গে অ্যাসোসিয়েট কিছু কন্ডিশন যদি যুক্ত হয়ে যায়, অনেক কিছুই থাকে, এইজ একটি ফ্যাক্টর থাকে, তারপরে সাথে অনেকে দেখা যায় আমরা এই ধরনের প্রবলেমগুলো যখন নিয়ে আসে, তার বেশ অনেকগুলো জয়েন্ট হয়তো সে প্রবলেম নিয়ে আসছে, পাশাপাশি তার হয়তো আর্থ্রাইটিস বিল্ড আপ করছে, পাশাপাশি তার আরো অনেক কন্ডিশন তার গ্রো করে। তো যখন এই যে অনেকগুলো জিনিস বা অনেকগুলো সমস্যা যখন একসঙ্গে হয়ে যায়, তখন তো আসলে সেটিকে আপনি জাস্ট 2 উইকস, 1 উইকস ওর মানে খুব শর্টকাট কোনো টেকনিক আপনি দূর করতে পারবেন না। এবং কখনো কখনো আবার এটিও কিন্তু হয় যে আপনি কখনোই আর একদম চলে আসা যায় না, ঠিক। তো তখন কি করতে হয়, মেনটেন করে যেতে হয়। যেমন আপনি যদি এখানে একটু আমরা এভাবে করে বলি যে ডায়াবেটিস যদি কারো হয়ে যায়, আমরা কিন্তু ডায়াবেটিসকে আর তাড়িয়ে দিতে পারবো না, ওটাকে নিয়েই আমাদের জীবন ধারণ করতে হবে, কিন্তু ওটাকে মেনটেন করতে হবে। কখনো কখনো এই ধরনের ব্যথার ক্ষেত্রে এমনও হয়ে যায় আসলে সে যখন অনেক লেট করে ফেলে, অনেক দিন সে চিকিৎসা করেনি, এই অবস্থায় বিভিন্ন ধরনের তারা এই চিকিৎসক ওই চিকিৎসক, এখানে সেখানে এই ধরনের ব্যবস্থা ওই ধরনের ব্যবস্থা, নানান কিছু করতে 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 তারা সময় নষ্ট করে একটা সময় যখন আসে, তখন আসলে আর তাদের কোনো কিছু করার থাকে না। তখন এই ধরনের পেশেন্ট কিন্তু আসলে অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, এবং তাদের ক্ষেত্রে
দীর্ঘ একটি সময় ট্রিটমেন্ট লেগে যায় এবং ট্রিটমেন্ট নিতে হয়, এবং এখানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ওই পেশেন্টের তখন ধৈর্য এবং সাথে অনেকটাই কমে যায় থাকে, সেটি হলো ফিনান্সিয়াল একটি ব্যাপার। কারণ সে এই এত জায়গাতে ট্রিটমেন্ট নিতে 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 শুধু ফিনান্সিয়াল কিছুটা লুজার থাকে, তো এই একটি ব্যাপারে তাকে কিছুটা কষ্ট দেয়। পাশাপাশি আসলে তখন ধৈর্যটা ধরে রেখে ট্রিটমেন্ট করাটা তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় মনে হয় আমার কাছে আসলে। খুব সুন্দর আপনি ব্যথা রিলেটেড বা দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে কি কি করণীয় দরকার সেটা খুব তুলে ধরলেন, এবং কার কাছে যাওয়া দরকার সেটাও আপনি তুলে ধরলেন। এবারে মানে বেসিক্যালি আমরা প্রায় অনুষ্ঠানের প্রায় শেষ দিকেই চলে এসেছি, আর হাতের মধ্যে প্রায় 8-9 মিনিট বা হার্ডলি 10 মিনিটের মতো সময় আছে। সমগ্র পৃথিবী করোনার একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিকে যাচ্ছে। আপনাদের বাংলাদেশ বলুন, আমাদের ভারতবর্ষ বলুন, সহ বিভিন্ন দেশগুলি একটা না একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে অনেক ব্যথাজনিত সমস্যায় ভুগছেন এরকম রোগী অনেকেই আছেন, যারা ওদের ক্লিনিশিয়ানের কাছে, প্রফেশনাল ফিজিওথেরাপিস্টদের কাছে বা পেইন এক্সপার্টদের কাছে যেতে পারছেন না বা যেতে চাইছেন না। যদি আমার করোনা হয়ে যায় বা আমার করোনা যদি আমি সংক্রমিত হয়ে যাই, এই একটা ভয় কোথাও না কোথাও কাজ করছে। এই ক্ষেত্রে আপনি তাদের জন্য কি সাজেশন রাখবেন বা তাদের জন্য কি উপদেশ রাখবেন? দেখুন, এই করোনার সিচুয়েশনটা তো আসলে বলতে গেলে এটা আমাদের জন্য কারোর জন্যই ভালো না। এটি একটি মহামারী, সারা পৃথিবীতেই আসলে এই মুহূর্তে করোনা আমাদেরকে সবাইকে কষ্ট দিচ্ছে বা ভোগাচ্ছে। এখন করোনার যে এরিয়াগুলোতে, যেমন স্টিল নাও বাংলাদেশে যেমন 3টা জোনে ভাগ করা হয়েছে, রেড, গ্রিন, ইয়েলো। তো পৃথিবীর অনেক দেশই এভাবে করে ভাগ করা হয়েছে। তো রেড জোন যেগুলো, মানে যেখানে করোনার মহামারী অনেক বেশি, ওই এরিয়াগুলোতে তো কমপ্লিট লকডাউন। তো যদি আপনি রেড জোনে থাকেন, ডেফিনেটলি আপনাকে তো বের হয়ে কোনো ফিজিওথেরাপি সেন্টারে যাওয়া, আর এমনকি কোনো ফিজিওথেরাপিস্ট আসলে তার ফিজিওথেরাপি সেন্টার ওপেন করা, আর দুটোই ভুল, দুটোই সম্পূর্ণ ভুল। তো সেক্ষেত্রে যদি রেড জোনে থেকে থাকেন, সাপোজ আপনার যদি আগে থেকে ফিজিওথেরাপি নেয়ার যে মানে চালু থাকে, যে আপনি ফিজিওথেরাপি আগে থেকে নিচ্ছেন কিন্তু এই সিচুয়েশনে আপনি যেতে পারছেন না, সেক্ষেত্রে ভালো আপনি ওই ফিজিওথেরাপিস্টের সঙ্গে ওভার দ্য ফোনে, এমনকি এখন আসলে ভিডিও কলে, সেটা স্কাইপই হোক, হোয়াটসঅ্যাপ হোক, অনেক মাধ্যমে আমরা সবাই আসলে পেশেন্টদেরকে সাপোর্ট দিচ্ছি। তো সেগুলো জেনে বাসায় যে আপনার হোম অ্যাক্টিভিটিস গুলো ছিল, হোম এক্সারসাইজ প্রোটোকল গুলো যেগুলো ছিল, আপনি ওগুলো ফলো করতে থাকতে হবে। কোনো কারণে যদি খুবই তীব্র ব্যথা বেড়ে যায়, ডেফিনেটলি সেক্ষেত্রে আপনাকে হয়তো বা যেতে হবে, বাট এছাড়া আপনি যাবেন না। এখন এর বাইরে যেমন যারা হয়তো ইয়েলো অথবা গ্রিন জোনে আছেন, গ্রিন জোনে যারা আছেন তারা তো আসলে কিছুটা নিরাপদে আছেন। এখন নিরাপদে থাকলেও একমাত্র ইমার্জেন্সি ছাড়া আসলে আউটডোর সার্ভিস গুলো অল ওভার দ্য ওয়ার্ল্ড বলতে গেলে কিন্তু বন্ধ, অন্তত রিহ্যাবিলিটেশন পেশাজীবীদের। ইমার্জেন্সি এখন তাহলে কারা? আইসিইউতে যারা আছেন তাদের ফিজিওথেরাপি লাগবে, অবভিয়াসলি লাগবে, তাদের কিন্তু ফিজিওথেরাপি চলমান। তারপরে যারা আসলে তৎক্ষণাৎ মাত্র স্ট্রোক করলো, তাদের প্রাইমারি মেথডগুলো তো স্টার্ট করে দিতে হবে, তাদের রিহ্যাবিলিটেশন স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করে দিয়ে হয়তো বা একটা সার্টেন পিরিয়ড পরে তাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে এখন বাসায় গিয়ে আপনি এগুলো করেন। সেই ইমার্জেন্সি গুলো ছাড়া অবভিয়াসলি আপনাকে এই মুহূর্তে ডিস্টেন্স মেনটেন করতে বলতেছি আমরা, সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, আমরা যেটি বলি না কেন, মূল কথা হলো ডিস্টেন্স মেনটেন করতে হবে, সাবধানে থাকতে হবে। আর যদি ব্যথা বেড়ে যায়, এখন এখানে একটা কথা মনে রাখতে হবে, এই টাইমটাতে কিন্তু ব্যথা বেড়ে যাবে। যাদের ব্যথা নাই তাদেরও অনেকের ব্যথা হচ্ছে নতুন করে। কেন হচ্ছে? এই যে আমরা দীর্ঘক্ষণ বসে থাকি কম্পিউটারের সামনে, ল্যাপটপের সামনে, আমরা মোবাইল নিয়ে, এটি কিন্তু একটা ব্যথার কারণ। তার মানে এই টাইমে নতুন নতুন মানুষ ব্যথায় আক্রান্ত হচ্ছেন। তাদের ক্ষেত্রে আমি সাজেশন দিব, অবভিয়াসলি একটু আপনাকে বুঝতে হবে, জানতে হবে, কি করতে হবে। তারপরে যদি ব্যথায় আক্রান্ত হন, টেলিমেডিসিন সার্ভিসগুলো আমি জানি সারা পৃথিবীতে এখন বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন হসপিটাল, ক্লিনিক এবং পার্সোনাল উদ্যোগেও অনেক ধরনের অর্গানাইজেশন দিচ্ছে। যেমন বাংলাদেশে আমি আমাদের যে পোর্টালটা রয়েছে ওর মাধ্যমে দিচ্ছি, আমার অ্যাসোসিয়েশনের মাধ্যমে দিচ্ছি আমরা। তো আপনাদের ওখানেও আপনারা ক্লিনিক এবং অ্যাসোসিয়েশন বিভিন্ন মাধ্যমে আপনারা দিচ্ছেন জানি। তো এই জায়গাগুলো থেকে সাপোর্ট নিতে হবে, একজন হেলথ এক্সপার্টের সঙ্গে কথা বলতে হবে যে কি করা যায়। যারা নতুন আক্রান্ত আর যারা পুরনো আক্রান্ত এবং যারা অলরেডি ট্রিটমেন্ট নিচ্ছেন,
তারা তো কিছুটা জানেন যে আসলে আমাকে বাসায় কি করতে হয়, কি করতে হবে, তারা সেটি নেবেন। তো এর মাধ্যমে আসলে এই সময়টাকে ট্যাকেল করতে হবে এবং আমরা আশাবাদী আসলে এই সময়টি শেষ হবে, আর শেষ হলে আবারও আসলে আমরা সুন্দর পৃথিবীতে সবাই মুক্তভাবে বের হতে পারবো, ঘুরতে পারবো, আর আমাদের ট্রিটমেন্টের জন্য একজন চিকিৎসকের কাছে আমরা যেতে পারবো। খুব সুন্দরভাবে আপনি বললেন, খুব সুন্দরভাবে বোঝালেন আজকের এই সাধারণ মানুষ যারা আজকে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখছেন, যারা নন প্রফেশনাল আছেন, আজকে যারা এই অনুষ্ঠানগুলো দেখছেন, কিভাবে ব্যথা হলে কিভাবে, কি ধরনের ব্যথা হলে কার কাছে যেতে হবে, খুব সুন্দর টপিক নিয়ে আমরা আজকে কথা বললাম। তো দর্শক বন্ধুরা যারা আছেন, আমরা প্রত্যেক বুধবারে আমাদের এই অনুষ্ঠানটি আমরা হেলথ প্লাস এই অনুষ্ঠানটি আমরা করে থাকি আমাদের নেশন লাইভ বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ত্রিপুরার কেবল নেটওয়ার্ক সিটি কেবল এবং নেক্সট আমাদের ধর্মনগরের কেবল চ্যানেলের মাধ্যমে সমগ্র ত্রিপুরার মানুষ এই অনুষ্ঠানটি দেখেন। সেই সঙ্গে বাংলাদেশের আজকের এই অনুষ্ঠানটি বাংলাদেশের physionews24.com এর মাধ্যমে সেটাকে ব্রডকাস্ট করা হবে আর কিছুক্ষণ পর। তো আজকের আমাদের আমন্ত্রিত অতিথি ডক্টর সৈয়দ শামীম, যিনি বাংলাদেশের কমিউনিটি হেলথ কেয়ার নেটওয়ার্ক এর একটি বড় অংশ চালান। ডক্টর শামীম আজকে আমাদের ত্রিপুরার প্রত্যেকের জন্য, ত্রিপুরাবাসীর জন্য এই খুব সুন্দর আজকের অনুষ্ঠানটি করলেন। ব্যথাজনিত কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে যান। করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রত্যেকের ঘরের মধ্যে থাকুন, সঙ্গ নিরোধ করে রাখুন, অবভিয়াসলি সামাজিক দূরত্ব বজায় রাখুন, কিন্তু মানসিক দূরত্ব কখনো বজায় রাখবেন না। তো আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি। ডক্টর সৈয়দ শামীম, আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনার কোনো কিছু মেসেজ থাকে তাহলে সেটা একটু যদি, বা কোনো উপদেশ থাকে সেটা বলে দেন। অবশ্যই আসলে সেটি আসলে হোক ত্রিপুরা, হোক বাংলাদেশ, হোক পৃথিবীর যে প্রান্তে আমরা যারাই থাকি সকলে ভালো থাকি, নিরাপদে থাকি, আর সকল আসলে যার যার সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি যাতে আসলে আমরা এই সিচুয়েশনটি থেকে বের হতে পারি খুব দ্রুত এবং আমরা আবার আসলে স্বাভাবিক জীবনে ফিরতে পারি। আর বিশেষ করে অসংখ্য ধন্যবাদ ডক্টর বিধায়ত আপনাকে এবং আপনার আজকে এই হেলথ প্লাস প্রোগ্রাম যারা অর্গানাইজার এবং যারা সাপোর্ট দিচ্ছে সকলকেই আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আসলে আজকে ধন্য যে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে এবং এই ধরনের প্রোগ্রাম একটি অ্যাটেন্ড করে আপনাদের সঙ্গে গল্প করতে পেরে। ভালো থাকবেন এবং সকলে নিরাপদে থাকবেন অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শামীম আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক বন্ধুরা যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখেছেন, এরা এই অনুষ্ঠানগুলো যারা স্কিপ করে গেছেন বা মিস করে গেছেন, ওদের জন্য ইউটিউবে আমাদের এই অনুষ্ঠান তোলা থাকলো। ইউটিউবে আমাদের পেজে নেশন লাইভ বাংলা টাইপ করলেই আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন। সেই সঙ্গে ফেসবুকের নেশন লাইভ বাংলা লিখলে আমাদের যে পেজটা আসবে সেই পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে আমাদের পরবর্তী সময়ে যে অনুষ্ঠানগুলো আমাদের হবে আমাদের এই ন্যাশনাল লাইভ বাংলার পেজে হেলথ রিলেটেড টক শো, সেগুলো দেখার আপনাদের আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এর পরবর্তী যে অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণ যেটা শুরু হবে, প্রত্যেকেই এই অনুষ্ঠানগুলো দেখবেন। করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রত্যেকেই সঙ্গ নিরোধ করে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে সবাইকে শুভরাত্রি। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন লংতরাই গুঁড়ো মশলা।